এবার কপাল খুলে গেল শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছে চীন, রাশিয়া এবং জাতিসংঘ। হঠাৎ করে শেখ হাসিনাকে জন্য দিলেন চরম সুসংবাদ। ফেসে যাচ্ছেন ডক্টর ইউনূস এবং তার সমন্বয়করা। হঠাৎ করেই কেন দর্শক কপাল খুলে গেল শেখ হাসিনার, কি ঘটতে চলেছে বিস্তারিত জানতে দেখতে থাকুন। স্বৈরাচার হাসিনা সরকার পতনের বছর পেরিয়েছে, এখনো প্রকাশ্যে ক্ষমা চায়নি হাসিনা কিংবা তার দল। উল্টো আমলা থেকে রিকশাওয়ালার রূপে দেশে অস্থিতিশীলতা তৈরিতে একের পর এক ষড়যন্ত্র চালিয়েই যাচ্ছে পতিত আওয়ামী লীগ। ধারণা করা হচ্ছে তাদের ষড়যন্ত্রের সবশেষ সংযোজন রেল লাইনে শিকল বেঁধে ট্রেন দুর্ঘটনায় ফেলা। এখন আপনি আমাকে বলবেন যে ভাই, এক এক করে যদি বলতে চাই, ইউনূস সরকার বলেন, বিএনপি বলেন, এনসিপি বলেন, জামাত বলেন, সবখানেই একটা সমালোচনা করার জায়গা আছে। কে কি করছে এটা আমি বললাম না, আপনারা দেশে আছেন, আপনারা সবাই জানেন। আমি আর বিতর্কিত আজকে আর কোনো বক্তব্য দিতে চাই না, যে কারণে এগুলো নিয়ে আলোচনায় না গেলাম। আমি আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন কিছু কথা বলতাম যে আমি কখনোই চাঁদাবাজি, দুর্নীতি এগুলোর জন্য আমার যুদ্ধ না, আমার যুদ্ধের একটা জায়গা আছে। তো যেই চ্যানেল 24 যেই ব্রেকিং নিউজটি দিচ্ছে তাতে বলা হচ্ছে যে তারেক রহমান বাংলাদেশে আসবেন নির্বাচনী তফসিল ঘোষণার পরপরই, এবং আরেকটি তথ্য বলা হচ্ছে যে তিনি একাধিক আসনে প্রার্থী হতে পারেন। এটি বলেছেন চ্যানেল 24-কে বিশেষ সাক্ষাৎকারে তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এতটা প্রায়োরিটি, এতটা প্রভাব কোনো একটা ইন্টারিম গভর্নমেন্টের উপর অথবা বিভিন্নভাবে সামাজিকভাবে সবকিছুতে জামাত যেই পৌষ মাসটা এনজয় করছে, এটা বেসিক্যালি একটা নির্বাচন হওয়া পর্যন্ত। এরপর এই জিনিসগুলো আর থাকবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা সবাই ইতিমধ্যে ভিডিওর বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর ভিডিওটা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তাই সংক্ষেপে করার ক্ষেত্রে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে এরকম সকল আপডেট সবার আগে পেতে অবশ্যই দ্রুত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটু ভিডিওটা বিস্তারিত দেখিয়ে আসবো। স্বৈরাচার হাসিনা সরকার পতনের বছর পেরিয়েছে, এখনো প্রকাশ্যে ক্ষমা চায়নি হাসিনা কিংবা তার দল। উল্টো আমলা থেকে রিকশাওয়ালার রূপে দেশে অস্থিতিশীলতা তৈরিতে একের পর এক ষড়যন্ত্র চালিয়েই যাচ্ছে পতিত আওয়ামী লীগ। ধারণা করা হচ্ছে তাদের ষড়যন্ত্রের সবশেষ সংযোজন রেল লাইনে শিকল বেঁধে ট্রেন দুর্ঘটনায় ফেলা। গত রোববার নাটোরের নলডাঙ্গা মাঝনগর স্টেশনের কাছে রেল লাইনে লোহার শিকল পেঁচিয়ে তালা লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। তবে ট্রেন আসার আগেই স্থানীয়রা দেখে ফেলায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে একটি আন্তনগর ট্রেন। 5 আগস্ট ঢাকায় বিভিন্ন সমাবেশকে কেন্দ্র করে ষড়যন্ত্রমূলকভাবে রেল লাইনে লোহার শিকল বাঁধা হয়েছে বলে ধারণা মাঝনগর স্টেশন মাস্টারের। হতেও পারে, যেহেতু ঢাকাতে বড় সমাবেশ, অনেক লোকালয়ের এখানে লোকজন ট্রেনে গিয়েছে এবং আসতেছে, বলা যায় না, সেটাও একটা সম্ভাবনা আছে। ওই দিন রাতের অন্ধকারে মাঝনগরে এই ঘটনা ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এর ফলে দুর্ঘটনা ঘটলে কয়েকশো মানুষ হতাহতের শিকার হতো বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। যদি এই শিকল ওই অবস্থায় থাকলে ট্রেন পাটিং হয়ে পড়ে যেতেও পারত বা লাইনচ্যুত হয়ে যেতে পারত। যেহেতু শিকলটা মোটা ছিল, এই মোটা শিকল পেরিয়ে স্লিপ কেটে পড়ে যেতেও পারত ট্রেন। আল্লাহ বাঁচাইছে যে জিনিসটা তাৎক্ষণিক আমাদের লোকজনের জানতে পারছে এবং ব্যবস্থা নেওয়ায় জিনিস অনেক দুর্ঘটনা থেকে বেঁচে গেছি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। স্থানীয়রা জানান, স্টেশনের দক্ষিণ পাশে পলাশীতলা এলাকায় এক পথচারী প্রথমে শিকলটি দেখতে পান। তিনি বিষয়টি সংশ্লিষ্টদের জানান। পরে নলডাঙ্গা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নওগাঁর আত্রাই থেকে বিশেষজ্ঞ মিস্ত্রি এনে কেটে ফেলা হয় শিকল। হেঁটে যাচ্ছিলাম, তো হঠাৎই দেখতে পেলাম যে রেল লাইনকে পেঁচিয়ে শিকল দিয়ে তালাবদ্ধ। তো আমরা দ্রুত এটা রেল কর্তৃপক্ষকে জানালাম এবং পরবর্তীতে নলডাঙ্গা থানায় ফোন দিয়ে জানালাম। এই ট্রেন পড়ে গেলে গোটা নাটোর জেলার কলঙ্কিত হতো, হাজার হাজার লোক মারা যেত। তো বিশেষ করে এখন প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে স্যার, আপনারা এই বিষয়টা খুবই দ্রুত একটা পদক্ষেপ নেবেন, কারণ এই রেল একটা অ্যাক্সিডেন্ট যদি হয়ে যেত, অনেক যাত্রী মারা যেত, অনেক পরিবার তাদের পরিবারকে হারাইতো। এর ফলে ওই দিন সীমান্ত এক্সপ্রেস 3 ঘন্টা, নীলসাগর এক্সপ্রেস 2 ঘন্টা এবং একতা এক্সপ্রেস 30 মিনিট দেরিতে চলাচল করে। বর্তমানে রুটে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও আতঙ্কিত অনেকেই। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, প্রাথমিকভাবে এটি নাশকতার উদ্দেশ্যে করা হয়েছিল বলে ধারণা করছেন তারা। ঘটনার নেপথ্যে কারা ছিল সেটিও খতিয়ে দেখা হচ্ছে। দেখলাম রেলের একটা ইয়ের মধ্যে আপনি চেন শো তালা মারা রাখছে,
এটা কি মানে পরিকল্পিত মনে হচ্ছে না? নিশ্চয়ই কোনো পরিকল্পিত আছে, নাশকতা বা সে অবশ্যই তা, নাহলে কেন এই করবে? স্থানীয়দের ধারণা এই ঘটনার সাথে জড়িত পতিত আওয়ামী লীগের গুপ্ত বাহিনী। দ্রুত নাশকতাকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। আরিবা জাহান, বাংলা এডিশন। খুঁজে বার করেন যে পাকিস্তানের মিলিটারিরা এসে কারোর মাকে আকাম করিয়া গিয়েছেন, আমার একটু জানাবেন প্লিজ। আমি কিন্তু নিজেরে রাজাকারের সন্তান বলি, আমি রাজাকার পরিবারের বলি, এগুলি বলি কেন বলি জানেন? চালাক তাই, বুদ্ধিমান এই শুনে বলি। কারণ ধরেন আমার বাপ যদি রাজাকার হইতো, আমার বাপ বিভিন্ন ঘর থেকে বাঙালিদেরকে তুলে নিয়ে পাকিস্তান ক্যাম্পে নিয়ে আসতো, আমার বাপ তো সেফ থাকতো। কারণ আমার বাপ পাকিস্তানি লোকজনের সেবা করে, পাকিস্তানি লোকজনের ই করে, তাহলে কি হইলো? যারা তুলে দিয়ে আসলো আওয়ামী লীগের লোকজনের বৌরে নিয়ে ক্যাম্পে দিয়ে আসছে না। যদি আমার বাপ রাজাকার হতো তাহলে কি করতো? আমার বাপ তাহলে আওয়ামী লীগের লোকজনের নিয়ে, মহিলাদেরকে নিয়ে ক্যাম্পে দিয়ে আসতো। তো পাকিস্তান কারে বীর্য দিয়ে গেল? তোর মারে দিয়ে গেল। আওয়ামী লীগের মারদের পেটের মধ্যে বীর্য পয়দা হয়ে এখন ছাত্রলীগ যুবলীগ হয়েছে, আর বাকিগুলি হয়েছে ক্যাম্প ওই সীমান্তের ওই পারে গেছিল, ওগুলির পেটের মধ্যে দাদারা দিয়ে দিয়েছে, যেগুলি এখন জয় বাংলা করে। 1 বছর পূর্তি হয়েছে, 1 বছরের মধ্যে বাংলাদেশে এই মুহূর্তে কোনো চাঁদাবাজি নাই, কোনো ঘুষ নাই। বাংলাদেশে এই মুহূর্তে কেউ কারোর জমি দখল করে না, এই মুহূর্তে কোনো অস্ত্রবাজি নাই, দেশে কোনো মাদক নাই। এরকম হওয়ারই তো কথা ছিল, তাই না? আসলে কি তাই আছে? এই দেশের কোন জায়গায় কোন প্রতিষ্ঠানটার পরিবর্তন হয়েছে আমাকে একটু বলেন। সারা দেশের অবস্থা যা ছিল তাই আছে, এর জন্য এতগুলো মানুষ জীবন দেয়নি। তারপরেও বিশ্বাস করি যে হয়তো একটা ভালো কিছু হবে, নির্বাচন হবে, নির্বাচনের পর একটা সরকার আসবে, সেই সরকার এই দেশের মানুষের জন্য কিছু করবে। আমি ডক্টর ইউনূসের যে সরকার, এই ইউনূসের সরকারকে আমি একটা ব্যর্থ সরকার বলবো। তিনি কিছু চাঁদাবাজ নিয়ে তারপরে তার আশপাশে তিনি একটা রাষ্ট্র চালাচ্ছেন। ব্যক্তিগতভাবে তার চাঁদাবাজির ব্যাপারে কিছু জানি না, কিন্তু একটা করাপ্টেড একটা গভর্নমেন্ট তিনি পরিচালনা করছেন। বাট ইউনূসকে আমাদের দরকার ছিল। এখনো পর্যন্ত ভারতীয় যে আগ্রাসন, এই গত কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের সাথে যে কূটনৈতিক দর কষাকষি, এগুলোর জন্যই মূলত তাকে আমাদের খুব দরকার ছিল। তিনি ছিলেন, আছেন, আমার কোনো সমস্যা, সামনেও তাকে একটা ভালো জায়গায় রাখা হোক। এখন আপনি আমাকে বলবেন যে ভাই, এক এক করে যদি বলতে চাই, ইউনূস সরকার বলেন, বিএনপি বলেন, এনসিপি বলেন, জামাত বলেন, সবখানেই একটা সমালোচনা করার জায়গা আছে। কে কি করছে এটা আমি বললাম না, আপনারা দেশে আছেন, আপনারা সবাই জানেন। আমি আর বিতর্কিত আজকে আর কোনো বক্তব্য দিতে চাই না, যে কারণে এগুলো নিয়ে আলোচনায় না গেলাম। আমি আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন কিছু কথা বলতাম যে আমি কখনোই চাঁদাবাজি, দুর্নীতি এগুলোর জন্য আমার এই যুদ্ধ না। আমার যুদ্ধের একটা জায়গা আছে, সেটা হচ্ছে ভারত বিরোধিতা। আমার এই দেশের সব সমস্যার মূল কারণ হচ্ছে ভারত। আমরা ভারত নিয়ে কথা বলতাম, আমাদেরকে বলতো আমরা হলাম এগুলি নিয়ে নাকি সব গুজব ছড়ায়, এগুলি কোনো সত্যি কিছু নাই। শেষ পর্যন্ত সে ভারতে কিন্তু এই স্বৈরাচারকে নিয়ে জায়গা দিয়ে রেখেছে। এই ভারতীয় এখনো পর্যন্ত তাদের জায়গা থেকে দেখেন, 2 দিন আগে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলে যে আমাদের খুব কি দৃষ্টি, সূক্ষ্ম দৃষ্টি না কি যেন এক দৃষ্টি রাখছেন তিনি। তুই কেড়ে বেটা আমার দেশের কি হবে সেটা দৃষ্টি রাখার জন্য? তোর না হাগার পায়খানা নাই, তুই পায়খানা বানা আগে। তোর ওই দেশের মানুষের চাইতে এই দেশের মানুষ বহু ভালো আছে, তুই করা লাগবে না, তুই তোর দেশ নিয়ে চিন্তা কর। এটা বলেছে এই ইন্ডিয়া বলেছে। তার মানে আমরা যা বলতাম এই দেশের মূল সমস্যা ভারত, তারাই সমস্যা। অতএব আমাদের ওই জায়গা থেকে বের হইতে হবে। 5 তারিখে বিশেষ করে বিএনপির কথা বলি, বিএনপির কিছু বক্তব্য শুনে মনে হচ্ছে ঠিক আওয়ামী লীগের কথা বলছে, এরকম মনে হয়। আমি ওটা যদি শুধু অডিও শুনি এবং ওই ভয়েসটা যদি আমি রেকগনাইজ করতে না পারি, তাহলে আমার মনে হবে আওয়ামী লীগের কেউ বক্তব্য দিচ্ছে। ওনারা এখন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন। ওনারা পাকিস্তানের রাজাকারদেরকে, কারা নাকি রাজাকার, চিহ্নিত যুদ্ধাপরাধী, ওই যে পোস্টার সরানো নিয়ে হয়েছে না, চিহ্নিত যুদ্ধাপরাধী। শেখ হাসিনার বিচারে যদি নাকি কেউ চিহ্নিত যুদ্ধাপরাধী কেউ মেনে নেয়, তাহলে এতিমের টাকা আত্মসাতের তো মেনে নিতে হবে। খাম্বা নিয়ে যেগুলো বলে সেগুলো তো মেনে নিতে হবে, তাই না? মানবেন নাকি? শাখা চৌধুরী তো জামাত করতো না, তারটা মানবেন? মানে একটু মানবেন না, এটা তো হইতে পারে না। আমি শেখ হাসিনার কোনো বিচারই মানি না। দেখেন না, এখন পর্যন্ত দেশে যাইতে পারি না কেন জানেন? এই দেশের কিছু মানুষের মুক্তির জন্য। আপনি 1 বছর হয়ে গেছে, এখন অনেক মানুষ জেলখানে আছে, তাদের কথা মনেও করেন নাই, কেউ কোথাও বলেনও নাই, বলেনও না, বলবেনও না। কারণ আপনারা মনে করেছেন সামনে কিছু খাবার এসেছে, সেটা খেয়ে নেই শেষ। এই দেশের মূল সমস্যাটা কোন জায়গায় ছিল সেখানে হাত দেয়। এখন পর্যন্ত বিডিআরের লোকগুলো জেলখানায়, কোনো বড় রাজনৈতিক দল, না বিএনপি না জামায়াত, কেউ যায় নাই। এনসিপির কিছুটা, ওই যে একজন সমন্বয়ক আছেন মাহিন ভাই, কিছুটা দিত, সময় দিয়েছে, সময় দেয়, এখনো সময় দেয়। এবারে কোনো রাজনৈতিক দল তাদের পাশে দাঁড়ান নাই। আপনাদের সমস্যা মনে হয় না ওইটা? 25শে ফেব্রুয়ারি পিলখানার হত্যাকাণ্ড এই দেশের মূল সমস্যা, এটা মনে করেন না? যদি মনে না করেন, এটার জন্য আপনাদেরকে একদিন মূল্য দিতে হবে, চড়া মূল্য দিতে হবে। এবং এবার যদি আবারও আপনাদেরকে মূল্য দিতে হয়, সেখান থেকে বের হয়ে আসতে পারবেন কিনা এটার কোনো গ্যারান্টি নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে আপনি চিহ্নিত যুদ্ধাপরাধীদেরকে নাকি করা যাবে না। চিহ্নিত যুদ্ধাপরাধী শেখ হাসিনা কি বলেছেন? মতিউর রহমান নিজামী
একজনের ঘরের থেকে এক নারীকে উঠিয়ে নিয়ে পাকিস্তান ক্যাম্পে দিয়ে এসেছেন। কার কার মাকে মতিউর রহমান নিজামী পাকিস্তানি ক্যাম্পে দিয়ে এসেছেন, আমরা সেই পাকিস্তানি বীর্যগুলোকে দেখতে চাই। আওয়ামী লীগের লোকজন খুব ভোদাই মার্কা একটা কথা বলে, কারণ আমি নিজেকে আমার বাপ জীবনে কোনোদিন মানে আমি 71 জন্ম হইলে আমি 100% পাকিস্তানের পক্ষে থাকতাম, একদম 100%। এটা আমি হিপোক্রেসি কথাবার্তা বলি না, এখন সারা জীবন বলবো এটা, অবশ্যই পাকিস্তানের পক্ষে থাকতাম আমার যদি জন্ম হইতো। আমার বাপ এত মানে ভীতু টাইপের লোক ছিল, এই লোকের পক্ষে সম্ভব হয় নাই। তো তারপরেও আমি কিন্তু নিজের রাজাকারের সন্তান বলি, আমি রাজাকার পরিবারের বলি, এগুলো বলি কেন বলি জানেন? চালাক তাই, বুদ্ধিমান, এই শুধু বলি। কারণ ধরেন আমার বাপ যদি রাজাকার হইতো, আমার বাপ বিভিন্ন ঘর থেকে বাঙালিদেরকে তুলে নিয়ে পাকিস্তান ক্যাম্পে নিয়ে আসতো, আমার বাপ তো সেফ থাকতো, কারণ আমার বাপ পাকিস্তানি লোকজনের সেবা করে, পাকিস্তানি লোকজনের ই করে। তাহলে কি হইলো? যারা তুলে দিয়ে আসলো আওয়ামী লীগের লোকজনের বৌরে নিয়ে ক্যাম্পে দিয়ে আসছে না। যদি আমার বাপ রাজাকার হতো তাহলে কি করতো? আমার বাপ তাহলে আওয়ামী লীগের লোকজনের নিয়ে মহিলাদেরকে নিয়ে ক্যাম্পে দিয়ে আসতো। তো পাকিস্তান কারে বীর্য দিয়ে গেল? তোর মারে দিয়ে গেল। আওয়ামী লীগের মারদের পেটের মধ্যে বীর্য পয়দা হয়ে এখন ছাত্রলীগ যুবলীগ হয়েছে, আর বাকিগুলি যে ক্যাম্প ওই সীমান্তের ওই পারে গেছিল ওগুলির পেটের মধ্যে দাদারা দিয়ে দিয়েছে, যেগুলি এখন জয় বাংলা করে। আসসালামু আলাইকুম দর্শক, এইমাত্র যেই চ্যানেল 24 যেই ব্রেকিং নিউজটি দিচ্ছে তাতে বলা হচ্ছে যে তারেক রহমান বাংলাদেশে আসবেন নির্বাচনী তফসিল ঘোষণার পরপরই, এবং আরেকটি তথ্য বলা হচ্ছে যে তিনি একাধিক আসনে প্রার্থী হতে পারেন। এটি বলেছেন চ্যানেল 24-কে বিশেষ সাক্ষাৎকারে তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির গতকালকেও একটি তথ্য দিয়েছেন যে মার্কিন যে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বাংলাদেশে নিযুক্ত, তিনি লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন এবং আগামী দিনে বিএনপি কি করতে চায় তার ভাবনা সম্পর্কে জানতে চেয়েছেন। আর আজকে নির্বাচনের যে খবরটা দেওয়া হচ্ছে যে তারেক রহমান কবে আসবেন এটা নিয়ে অনেকদিন থেকে আলোচনা বিএনপি মহলে, এবং তারা কেউ আসলে জানে না, গণমাধ্যম জানে না যে তিনি কবে আসবেন। বিএনপির একজন নেতা চ্যানেল এসে যে আলোচনা সভায় টকশোতে বলছিলেন যে তিনি আসবেন, কামরুজ্জামান রতন, আমি নামটাই বলি, সেই নেতা বলছিলেন যে আগামী মাসে সেপ্টেম্বরে আসবেন। কিন্তু নির্বাচন কমিশন বলছেন যে নির্বাচনের তারিখের ঠিক 2 মাস আগে। তাহলে যদি ডিসেম্বরের আমরা মানে ডিসেম্বরটাকে ধরি এই কারণে যে ফেব্রুয়ারির 12 তারিখে সম্ভাব্য তারিখ হচ্ছে 12 তারিখ হচ্ছে নির্বাচনের তারিখ, তাহলে 2 মাস আগে, তার মানে নভেম্বর বা ডিসেম্বর এই সময়, অর্থাৎ নভেম্বরের শেষ দিকে বা ডিসেম্বরের প্রথম দিকে তারেক রহমান আসবেন, যখন নাকি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এখন তফসিল 3 মাস আগেও হতে পারে, 2 মাস আগেও হতে পারে। যদি 3 মাস আগে হয় তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তার মানে অক্টোবরের শেষের দিকে এরকম একটা সম্ভাব্য ডেট। এখন তারেক রহমানের অনেকেই বলেন, বিএনপির নেতাদের অনেকের সঙ্গেই কথা হয়েছে আমার, তারা বলেন যে আসলে তারেক রহমানের আসা দরকার শুধু নির্বাচন না, নির্বাচনের আগে দলকে প্রস্তুত করানো দরকার। সেই কাজটা যদিও তিনি প্রতিদিন বসে বসে সাংগঠনিক তৎপরতা চালান এবং খোঁজখবর নেন, অনেকগুলি ডিসিশন দেন, এটা আছে, কিন্তু ফিজিক্যালি আসা এবং নির্বাচনের আগে এক দফা সারা দেশে ট্যুর করা, সেখানে একেবারে বার্তা দেয়া, কঠোরভাবে বার্তা দেয়া। কারণ বিএনপির মধ্যে সবচেয়ে এখন বড় সমস্যা হবে যেটা একাধিক প্রার্থী, এবং অন্তত প্রতিটা নির্বাচনী এলাকায় 3 জন 4 জন 5 জন প্রার্থী হবেন, এই মনোভাব নিয়ে কিন্তু তারা তৎপরতা চালাচ্ছেন, এবং এর ফলে কিন্তু সংঘাতময় পরিস্থিতিও তৈরি হয়েছে। তো এই সাংগঠনিক শৃঙ্খলাটা রক্ষা করা দরকার। বিএনপির পক্ষে অবশ্যই একটা জোয়ার তৈরি হবে নিঃসন্দেহে তারেক রহমান ফিরলে, কিন্তু একই সঙ্গে তৃণমূল পর্যায়ে মানে বিএনপি নেতাদের যে ব্যক্তিগত স্বার্থ, সেই স্বার্থকেও তো উপেক্ষা করা যায় না। সেই স্বার্থের কারণে নানা রকম দ্বন্দ্ব সংঘাত তৈরি হচ্ছে, বিরোধ তৈরি হচ্ছে। সেই সংগঠনকে সুশৃঙ্খল করার জন্য আরো আগে, অর্থাৎ যত তাড়াতাড়ি তিনি আসবেন তত তাড়াতাড়ি দলকে আরো সংগঠিত করতে পারবেন, এবং যত বিদ্রোহী প্রার্থী কমানো যাবে তত বেশি বিএনপির জন্য মঙ্গল হবে। কারণ এটা মনে রাখা দরকার, এবার বিএনপিকে তার সবচেয়ে মানে আওয়ামী লীগ মাঠে না থাকলেও জামাতের নেতৃত্বে একটা জোটকে কিন্তু ফেস করতে হবে, এবং তাদের এইটাকে যদি শক্তিকে খাটো করে দেখে বিএনপি তাহলে এটা ভুল হবে। ফলে তফসিল ঘোষণার পর আসবেন, সেটা অক্টোবরে নভেম্বরে হতে পারে, এরকম একটা সময়, কিন্তু সেটা বেশ লেট হবে। তখন এসে কতখানি দলকে সংগঠিত করা যাবে এটা কিন্তু বলা খুব মুশকিল। এবং তিনি যদি একাধিক প্রার্থী হন, তার এই প্রার্থীটা যদি 4টা-5টা আসনেও তিনি নির্বাচন করেন, সবগুলো আসনেই তিনি জিতবেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু জেতার চেয়ে বড় কথা হলো দল যেভাবে অসংগঠিত অবস্থায় আছে, দলে বিভিন্ন দল, উপদল, স্বার্থের দ্বন্দ্ব, স্থানীয় ভাবে তারা যেভাবে নানা রকম দুর্নীতি, অপকর্ম এবং দখলবাজি, চাঁদাবাজিতে যুক্ত হয়েছে, সেখান থেকে বের হয়ে এসে দলকে প্রস্তুত করানো
এবং একটা স্বচ্ছ ভাবমূর্তি তৈরি করা এই মুহূর্তে সম্ভবত খুবই জরুরি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। জামাতের বর্তমান যেই সুসময় চলছে, কেউ কেউ বলে থাকেন যে 1971-এর পর এতটা প্রায়োরিটি, এতটা প্রভাব কোনো একটা ইন্টারিম গভর্নমেন্টের উপর অথবা বিভিন্নভাবে সামাজিকভাবে সবকিছুতে জামাত যেই পৌষ মাসটা এনজয় করছে, এটা বেসিক্যালি একটা নির্বাচন হওয়া পর্যন্ত। এরপর এই জিনিসগুলো আর থাকবে না, কেননা এখন যে সরকার আছে ডক্টর ইউনূসের সরকার, যেই একটু হামসি দেয় তিনি ভয় পান, সেই কারণে অনেক কিছু নাকি করা যায়, সবাই ওনার উপর প্রভাব বিস্তার করতে পারে। তবে এখন আমাদের জামাতের পক্ষ থেকে যে বক্তব্যটা সামনে আসছে, সেই বক্তব্যটা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য নির্বাচনকে বাস্তবায়ন করতে আরেকটা বাধা তৈরি করবে। এবং জামাতের যিনি একজন কি বলা যে বড় মাপের নেতাই বা কি বলা হচ্ছে, ওনার পদবিরা হচ্ছে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি সম্ভবত জামাতের কোন পোস্টে আছেন, নায়েবে আমির, খুবই গুরুত্বপূর্ণ এক পোস্ট। তো তিনি যখন আপনার বলেন যে দাবি না মেনে নির্বাচন দিলে আন্দোলনে নামতে বাধ্য হব, তাহলে কোন দাবিগুলা যেগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে মানতে হবে? অপরদিকে এনসিপি বলতেছে আমাদের 3টা ওয়াদা করেন। তো জামাত এবং এনসিপির একটা অবস্থান তো আছেই যে নির্বাচন আসলে ফেব্রুয়ারিতে কোথাও না কোথাও তারা চায় কিনা। এখন যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ফেব্রুয়ারি মেনশন করেছেন, তখনই জামাত জুলাই সনদের একটা প্রতিক্রিয়া জানাতে গিয়া জামাতের এই নায়েবে আমির বেশ কিছু বক্তব্য দিয়েছেন যেগুলা ফেব্রুয়ারিতে নির্বাচন আদৌ হবে কিনা এটা একটা কনফিউশন তৈরি করা শুরু করছে। কেননা তিনি বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য ইতিবাচক, তবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে নির্বাচনের ঘোষণা দিলে ভালো হতো। এখন বিএনপি তাদেরকে স্বাগত জানিয়ে বসছে, তাহলে বাকি আছে কার? জামাতের। এনসিপি তো দল হিসাবে এখন ওই লেভেলের কেউ না, তাহলে বাকিদের মধ্যে আওয়ামী লীগ তো নির্বাচনে আসবে না। সো বিএনপি স্বাগত জানাইছে, তার মানে জামাতের এটা মনোভূত হয় নাই এবং নির্বাচন উপযোগী পরিবেশ এখনো নিশ্চিত হয়নি। তো কোন কোন দিক থেকে নিশ্চিত হয়নি সেটাও তিনি কিছুটা মেনশন করেছেন, আবার করণীয়। জুলাই ঘোষণাপত্রকেও অপূর্ণাঙ্গ উল্লেখ করেছেন, হতাশা প্রকাশ করেছেন, বলছেন জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। জুলাইয়ের ঘোষণাপত্র এবং সনদের আইনি ভিত্তি ডক্টর মোহাম্মদ ইউনূস খুবই কৌশলে এই বিষয়টাকে পরবর্তী সংসদের উপর কিন্তু ন্যস্ত করে দিয়েছেন। এখন জামাত বলছে না, পরবর্তী সংসদ যদি এটাকে আইনিভাবে বৈধতা না দেয় তাহলে কি হবে? এই ঘটনায় যারা জড়িত আছে প্রত্যেকে কিন্তু চাইলে পরবর্তী সময় মামলার আসামি হয়ে যাবে, আদালত থেকে তারা রেহাই পাবে না, কেননা এটার আইনি ভিত্তিটা হয় না। এই জায়গাতে জামাতের একটু ভয় আছে, কারণ সরকার পরিবর্তনের খেলায় সবচেয়ে বড় ভূমিকা রাখছে কিন্তু এই জামাত ইসলাম এবং জামাত শিবির। সো তাদের ভয়ের জায়গাটা কিন্তু বড় আকারে আছে। তো তিনি বলছেন যে এটার আইনি ভিত্তি এই অন্তর্বর্তী সরকারকে দিয়ে যেতে হবে। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনই জাতির মানে আকাঙ্ক্ষা। এরপরে আরেকটা জিনিস আছে পিআর পদ্ধতি, এটা নিয়ে আমি একটা ভিডিও করছি। পিআর পদ্ধতি একটু জটিল প্রক্রিয়া, এটা আপনারা দেখে নেবেন। তো জামাতের বক্তব্য পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না। এখন বিএনপি তো পিআর পদ্ধতি মানবে না, উচ্চ কক্ষে তারা মানবেই না। তো সেই ক্ষেত্রে এখন কি হবে? আরেকটা নতুন ক্ল্যাশ আসতেছে কিনা সঠিক সময় নির্বাচন হওয়া নিয়ে। সংস্কার, গণহত্যার বিচার, সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা এই জানিয়ে তিনি বলছেন দাবি না মেনে নির্বাচন দিলে আন্দোলনে নামতে বাধ্য হবে জামায়াত। এনসিপির সাথে অনেক কিছু মিলে যায় তাদের এই দাবি দাওয়াগুলো, অথবা তাদের সাথে এনসিপির গুলো মিলে যায়। এখানে অনেকে মনে করেন জামাত এবং এনসিপি টিম এ টিম বি, বাট লাস্টের বেশ কিছুদিনের ঘটনা এটা মনে হচ্ছে না। তো সবকিছু মিলিয়ে আসলে নির্বাচন ফেব্রুয়ারিতে ডক্টর ইউনূস দিতে পারবেন কিনা, না নতুন করে তিনি বাটে পড়বেন এই জামাতের কারণে অথবা এনসিপির কারণে, এটাও একটা কথা। তবে নির্বাচন ফেব্রুয়ারিতে দিবেন ডক্টর মোহাম্মদ ইউনূস যথেষ্ট বিচক্ষণ মানুষ, এই প্যারাটারা নিবে না, কারণ আন্তর্জাতিক গণমাধ্যমেও তার সরকার একটা ব্যর্থ সরকার এরকম কিন্তু নিউজ ছাপানো শুরু হয়েছে। দেখা যাক কি হয়। ভালো থাকুন। তো প্রিয় দর্শক, ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই বিষয়টা নিয়ে আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভিডিওগুলো সংগ্রহ করে আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করি। বাকিটা বিষয়টা আপনাদের মতামত কমেন্টে জানাবেন। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নাই। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো না কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।